আমাদের এবারের আলোচ্য বিষয় মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে যে বাজারজাতকরণের কৌশল, মানে মার্কেটিং এর কৌশলগুলা। মানে আমি একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করব, কিভাবে মানুষকে খাওয়াবো, কিভাবে আমার কনজিউমার বাড়াবো, সেটা কৌশল। আর যদি এটা কেতাবি ভাষায় বলি তাহলে এটা হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে লিমিটেড রিসোর্স দিয়ে গ্রেটেস্ট অপরচুনিটি অ্যাচিভ করা। তাহলে সহজ করে যদি বলি তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট কত ভালোভাবে মার্কেটিং করব, কত কম খরচে মানুষের কাছে এটা পরিচিত করব, এবং মানে কি যত সহজ করে আমি মানে যে বিষয়টা প্রচার করব যত কম খরচে, এবং এই কাজগুলো করার জন্য আমি যে কৌশলগুলো অবলম্বন করব সেই কৌশলটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন আমরা বুঝবো স্ট্র্যাটেজিস বেসড অন মার্কেট ডোমিনেন্স, অর্থাৎ বিভিন্ন মার্কেট ডোমিনেন্সের উপর ডিপেন্ড করে যে মানে স্ট্র্যাটেজিগুলা, মানে কোন কোন মার্কেটের ক্ষেত্রে অথবা আমার বায়ার কিরকম হলে আমি কিরকম স্ট্র্যাটেজি ফলো করব। দেখুন এখানে হচ্ছে 4 রকমের ডোমিনেন্স আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে লিডার। আমি যে যে কোম্পানির জন্য মার্কেটিং করব, মার্কেটিং স্ট্র্যাটেজিটা প্ল্যান করব, আমি আগে দেখবো যে সে কোম্পানিটা কেমন, মানে মানে সে কি লিডার, নাকি চ্যালেঞ্জার, নাকি ফলোয়ার, নাকি নিচার। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করেই, মানে সে কোন ক্যাটাগরিতে আছে আমার কোম্পানিটা, সেটার উপর ডিপেন্ড করেই আমি আমার কৌশল সাজাবো। দেখুন লিডার মানে আমার যে প্রোডাক্ট, আমার যে কোম্পানি, সেই কোম্পানির প্রোডাক্ট যদি অনেক বেশি মানুষ ইউজ করে এবং সে যদি বাজারে একটা প্রভাব বিস্তার করে রাখে, সেটা সে হচ্ছে মার্কেট লিডার। যেমন আমরা বলতে পারি যে ইউনিলিভার আমাদের কনজিউমার প্রোডাক্টসের মধ্যে মার্কেট লিডার। সাপোজ আপনি যদি টুথপেস্ট ধরেন, সাবান ধরেন, তাহলে টুথপেস্টের মধ্যে ইউনিলিভার হচ্ছে মার্কেট লিডার, তেমনি সাবানের মধ্যে ইউনিলিভার হচ্ছে মার্কেট লিডার। ওকে, দেন চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার কারা? মানে তারা লিডার না, বাট তারা কি লিডারের সাথে কম্পিটিশন করে টিকে আছে। সাপোজ লাক্স সাবান এবং কিয়া সাবানও কেয়া বের করে, তাহলে লাক্স হচ্ছে মার্কেট লিডার আর কিয়া সাবান হচ্ছে চ্যালেঞ্জার। মানে তারা লিডারের সাথে তারা কম্পিটিশন করে ব্যবসা করে যাচ্ছে এবং প্রফিট ভালোভাবেই তারা টিকে আছে, চ্যালেঞ্জার। ফলোয়ার, এখন এই যে মার্কেট লিডার এবং মার্কেট চ্যালেঞ্জারকে ফলো করে অনেক অনেক কোম্পানি বাজারে এসছে। যেমন আমরা অনেকগুলো সাবান কোম্পানি দেখি, এই মানে নতুন নতুন অনেক অনেক সাবান কোম্পানি এসছে যেগুলা খুব কম চলে, বাট ওদের যে সাইজ, ওদের যে ডিজাইন, ওদের প্রাইস, সব কিছুই এদেরকে ফলো করে, লিডার এবং চ্যালেঞ্জারদেরকে ফলো করে। তাহলে এটা হচ্ছে মার্কেট ফলোয়ার, মানে পরবর্তীতে যারা আসে এবং এসে লিডার এবং চ্যালেঞ্জারকে ফলো করে, তারা হচ্ছে মার্কেট ফলোয়ার। যেমন এখন অজ্ঞাত যেসব কোম্পানিগুলো বাজারে সাবান তৈরি করে, এগুলো হচ্ছে মার্কেট ফলোয়ার। নিচের মানে যে মোটামুটি উঠে আসতেছে অথবা উঠবে করে চিন্তা করতেছে, মানে অল্প করে করতেছে, অল্প স্বল্প করে ওরা প্রচার করতেছে, ওরা হচ্ছে লিডার। তাহলে আপনি যে কোম্পানির জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন, মার্কেটিং প্ল্যান করবেন, তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোম্পানিটি কি মার্কেট লিডার, নাকি মার্কেট চ্যালেঞ্জার, নাকি ফলোয়ার, নাকি নিচার। এটার উপর ডিপেন্ড করেই আপনি আপনার স্ট্র্যাটেজি সাজাবেন। যেমন মার্কেট লিডার যে, সে তো অলরেডি মার্কেট শেয়ার তার আছেই, তো তার স্ট্র্যাটেজি একরকম হবে। যে মার্কেট চ্যালেঞ্জার, তার স্ট্র্যাটেজি একরকম হবে। ফলোয়ার এবং নিচার। এখন আমরা কিছু মার্কেট স্ট্র্যাটেজির সাথে পরিচিত হব। মানে আপনি আপনার কোম্পানির প্রোডাক্টটা অনেক অনেক মানুষের কাছে খুব সহজে প্রচার করার জন্য যে কৌশলগুলো আপনি ফলো করতে পারেন, সেই কৌশলগুলো হচ্ছে ফার্স্ট ওয়ান, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। মানে প্রোডাক্টকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করা। সেটা আপনি কীভাবে করবেন? এই যে আমরা বিভিন্ন সাপোজ সাবান, এখন সাবানের ক্ষেত্রে আমরা দেখি যে মিনি প্যাক সাবান, মানে ওই যে মানে গুরু সাবান
মানে আমরা প্রথম প্রথম যে সাবান সাবান যখন বেরিয়েছিল তখন শুধু একরকমই সাবান ছিল, সেই সাবান দিয়ে মানুষ মানে সব কাজে করতো, কাপড়ও কাচতো, মানে অনেক আগে, সাপোজ 50-60 বছর আগে, যে সে সাবান দিয়ে মানুষ কাপড়ও কাচতো, গোসলও করতো। বাট পরবর্তীতে মানুষের মধ্যে ধারণা বিল্ড আপ করে দিল কি যে কাপড় মানে গোসল করা সাবান আলাদা, ওকে, গোসল করা সাবান আলাদা, দেন তারা কি তখন তারা ডিফারেন্সিয়েট করে দিল যে এটা হচ্ছে কাপড় ধোয়া সাবান, এটা হচ্ছে গোসল করা সাবান। ওকে, মানুষ এভাবে অভ্যস্ত হয়ে গেল। এরপরে মানুষ কাপড়, আবার মানুষকে বললো কি যে কাপড় কাচার সাবান হচ্ছে যে একটা বল সাবান, আর একটা হচ্ছে গুরু গুরু সাবান, বরং মানে যেটাকে বলা হয় ডিটারজেন্ট। তো এই ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুলে আরো অনেক ভালোভাবে হয়। ব্যাস চলে আসলো ডিটারজেন্ট। এরপরে এই প্রোডাক্টটা আরো ডিফারেন্সিয়েট করলো যে মিনি প্যাকে বের করে, বড় প্যাক, মিনি প্যাক। তো আপনারা নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছেন যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা কি। তাহলে কাস্টমারের রুচি, পছন্দ অনুযায়ী এবং কাস্টমারের প্রয়োজন অনুযায়ী যে বিভিন্ন প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করা, যেন মানুষ খুব সহজে প্রোডাক্টটা কিনতে পারে। যেমন সাপোজ এই যেমন নারকেল তেল, যে আমরা আগে যেটা দেখতাম যে প্যারাশুট তেল অনেক বড় বোতলে পাওয়া যেত, বাট এখন আপনি 2 টাকা দিলেই প্যারাশুট তেল পাবেন, মাত্র 2 টাকার প্যাকে, মিনি প্যাকে বের করেছে। তো এতে করে তাদের প্রোডাক্ট টোটাল সেলটা বেড়ে গিয়েছে। তো এটা হচ্ছে মানে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের একটা কৌশল, যে প্রোডাক্টটা ডিফারেন্সিয়েট করে সেলস বাড়ানো। নেক্সট হচ্ছে কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপ বিষয়টা কি? কস্ট লিডারশিপ হচ্ছে যে দাম কমিয়ে কর্তৃত্ব বাড়ানো, মানে দাম কমিয়ে বাজার দখল করা। আমরা যেটা দেখতে পারি যে চায়না কোম্পানি, আমরা আগে জাপানি প্রোডাক্ট ইউজ করতাম এবং সেই জাপানি প্রোডাক্টের দাম দাম বেশি, কিন্তু মানে কোয়ালিটি অনেক ভালো, লং লাস্টিং, অনেক অনেক দিন মানে লাস্টিং করে। বাট বর্তমানে চায়না প্রোডাক্ট একেবারে দাম কমিয়ে তারা মার্কেট দখল করে নিল। কোয়ালিটি মানে অত ভালো না, বাট দাম একদমই কম। তো যার ফলে আমরা অনেকটা চায়না প্রোডাক্ট আমরা এখন অভ্যস্ত হয়ে গেছে, যে চায়না আমরা দেখা যাচ্ছে চায়না আমাদের পুরো দেশকেই দখল করে ফেলছে, পুরো পৃথিবীকেই দখল করে ফেলছে, একটা মাত্র কারণে ওরা কস্ট লিডারশিপ অ্যাপ্লাই করছে। মানে কস্ট লিডারশিপ মার্কেটিং স্ট্র্যাটেজি তারা ফলো করার মাধ্যমে তারা বাজার দখল করে ফেলেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে কস্ট লিডারশিপ বিষয়টা কি, যে দাম কমিয়ে কনজিউমার বাড়ানো। নেক্সট, মার্কেট সেগমেন্টেশন, মার্কেটকে সেগমেন্ট করা। যেমন ধরুন এই যে জেন্ডার, প্রাইস, ইন্টারেস্ট, রিলিজিয়ন, ইনকাম, এর উপর ভিত্তি করে মার্কেট সেগমেন্ট করা। আমি একটু বিষয়গুলো লিখছি, আপনাদের ক্লিয়ার হবে। জেন্ডার, প্রাইস, ইন্টারেস্ট, রিলিজিয়ন এবং ইনকাম। মানে আপনি আপনার যে কাস্টমাররা বিভিন্ন রকম থাকতে পারে, কাস্টমারদের যে তখন আপনি বিভিন্ন রকম কাস্টমারদের মধ্যে একটা সেগমেন্টেশন করে ফেলবেন, মানে বিভিন্নভাবে কাস্টমারদেরকে আপনি ভাগ করবেন। কি কি ভাগে ভাগ করতে পারেন, মানে বিভিন্ন ভাগে কাস্টমারদেরকে ভাগ করে এবং তাদেরকে সেভাবে তাদের কাছে জিনিসটা উপস্থাপন করবেন এবং সেই রকম করে জিনিসটা মানে তৈরি করবেন এবং প্রচার করবেন। তাহলে কি অনেক অনেক মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে। তো মার্কেট সেগমেন্ট কিভাবে করবেন? আপনার টোটাল যে মার্কেটটা, সেই মার্কেটটা আপনি সেগমেন্ট করবেন। যেমন জেন্ডার অনুযায়ী, যে ছেলেদের জন্য একটা মার্কেট, মানে ছেলেরা একরকম প্রোডাক্ট ইউজ করবে, মেয়েরা একরকম প্রোডাক্ট ইউজ করবে। যেমন যেমন আমরা ইউনিলিভারের যেটা দেখলাম যে যে ফেয়ার অ্যান্ড লাভলি এবং ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। তো আগে থেকে মানুষ ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতো, বাট এখন তারা বললো কি যে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। তাহলে ছেলেদের জন্য, যেমন আগে ছেলেরা এই জিনিসগুলো ইউজ করতো না, ছেলেরা অতটা সৌন্দর্য সচেতন, খুব একটা এগুলো খুব একটা কেয়ার করতো না। বাট এখন তারা যে মার্কেটিং করে মানুষের মানে ছেলেদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে ছেলেদেরও মানে কি মেকআপ করার প্রয়োজন আছে, অথবা ছেলেদেরও যে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করার মানে প্রয়োজন আছে। তখন তারা ছেলেদের জন্য বের করলে কি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। তাহলে অটোমেটিক্যালি একটা মার্কেট তৈরি হয়ে গেল। তাহলে ফেয়ার অ্যান্ড লাভলির মার্কেট আগে যেটা ছিল সেটাই ঠিকই আছে, বাট নতুন একটা মার্কেট তৈরি হলো ছেলেদের জন্য ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। ঠিক তেমনি ছেলেদের জন্য যে ক্লিয়ার মেন্স, ওকে, জেন্ডার, দেন
মানে এইভাবে জেন্ডার অনুযায়ী আপনি কি করতে পারেন, মার্কেট সেগমেন্ট করতে পারেন, এবং সেগমেন্ট করে আপনি সেভাবে মার্কেটে একটা প্রোডাক্টের প্রচার করতে পারেন। ওকে, দেন হচ্ছে প্রাইস। এখন কিছু কিছু জায়গায় খুব কম দামের প্রোডাক্ট বাই করে, আবার কিছু কিছু জায়গায় অনেক হাই ভালো দামের প্রোডাক্ট বাই করে। ধরেন আপনি যেখানে খুব মানে কিছু কিছু মানুষ, সাপোজ গ্রামে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, তাহলে ওরা চেষ্টা করে যে সবচেয়ে কম প্রাইসের কোনটা সেখানে সেটাই মানে ওখানে বেশি চলবে। আবার যদি আপনি খুব ঢাকা শহরের গুলশান অথবা বনানীতে যদি কোনো দোকানে কোনো প্রোডাক্ট সেল হয়, তাহলে দেখবেন যে অনেক ভালো বেশি দামের যে প্রোডাক্টগুলো সেগুলি মানুষ সবচেয়ে বেশি কিনছে। আপনি ধরুন হকার মার্কেট, হকার মার্কেটে কি কি করে মানুষ কেন যায়? প্রাইস কমের জন্য। আবার মনে করেন যে বড় কোনো মার্কেটে একদম সেনমার অথবা বসুন্ধরা সিটি, ওখানে মানুষ কেন যায়? অনেক বেশি দামের প্রোডাক্টগুলো কেনার জন্য, এবং ওইখানে ওই বেশি দামের প্রোডাক্ট কাস্টমার বেশি। আর হকার্স মার্কেটে কম দামের কাস্টমার বেশি। তাহলে আপনি প্রাইস অনুযায়ী মার্কেটটাকে সেগমেন্ট করতে পারেন, যে বেশি দামের প্রোডাক্ট যেখানে ইয়া করবে, তো তাদের জন্য একরকম করে প্রোডাক্টটা তৈরি করতে পারেন ভালোভাবে। আর যেসব মানে যেখানে কম চলবে তাদের জন্য আলাদা করে কম দামের মধ্যে প্রোডাক্ট তৈরি করতে পারেন, মানে কোয়ালিটি কমিয়ে। তাহলে প্রোডাক্টটা আপনার অনেক বেশি সেল হবে। মানে সেম প্রোডাক্ট, সেম কোম্পানির প্রোডাক্ট, বাট সেটা থাকবে অনেক বেশি। যেমন দেখেন আমরা যে বাল্ব কিনি, এনার্জি বাল্ব কিনি, এবং এনার্জি বাল্বে আমাদেরকে যদি গ্যারান্টি ওয়ারেন্টি দেয়, সেক্ষেত্রে প্রাইসটা বেশি হয়। আবার সেই সেম বাল্ব আমরা যদি গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া কিনি, তাহলে আমরা অনেক কম দামে পাই। তো এটা হচ্ছে আপনার প্রাইস অনুযায়ী সেগমেন্ট করা হয়। ইন্টারেস্ট, এখন আগ্রহ, মানে সে কাস্টমারদের যে আগ্রহ, সে আগ্রহের কোন জায়গার কাস্টমাররা কোন কোন প্রোডাক্ট নিয়ে আগ্রহী, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেভাবে আপনাকে সেগমেন্ট করে যারা আগ্রহী তাদেরকে ওইভাবে প্রচার করতে হবে, এবং যারা আগ্রহী না তাদেরকে আগ্রহী করার জন্য ব্যবস্থা করতে হবে, তাহলে তারা সেই প্রোডাক্টটা কিনবে। রিলিজিয়ন, ধর্ম, এখন এক এক ধর্মের মানুষ এক এক রকমের প্রোডাক্ট ইউজ করে। তো বুঝতে পারছেন যে মানুষের মানে যে অভ্যাস অথবা সবকিছু একটা ধর্মের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। তো এক ধর্মের মানুষ যে যে প্রোডাক্টটা ইউজ করে, সাপোজ কেউ ধুতি পরে, আবার কেউ পাঞ্জাবি পায়জামা পরে, তাহলে এখানে ধর্মের সাথে ধর্মের একটা বিষয় আছে। তো বুঝতে পারছেন যে এক এক ধর্মের মানুষ এক এক রকম প্রোডাক্টের প্রতি একটু বেশি অভ্যস্ত। যেমন কেউ অনেক শাকসবজি মানে বেশি খায়, আবার কেউ মানে ভেজিটেরিয়ান। ওকে, ইনকাম লেভেল, এখন আপনাকে ডিফারেন্ট ইনকাম লেভেলের জন্য ডিফারেন্ট মার্কেট সেগমেন্ট করতে হবে, যে আপনার সবচেয়ে কম ইনকাম যারা করে, মানে কম ইনকাম এরিয়া। সাপোজ গ্রামে আপনি যেরকম একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি গ্রামের জন্য যদি কোনো প্রোডাক্ট আপনি তৈরি করেন, আপনাকে অবশ্যই মানে কস্ট কমিয়ে আপনাকে তৈরি করতে হবে, কারণ তাদের ইনকাম লেভেলটা কম। আর আপনি যদি শহরের জন্য কোনো প্রোডাক্ট তৈরি করেন, অথবা কোনো দামি এলাকার জন্য, মানে খুব ভালো এলাকার জন্য, তাহলে সেখানে আপনি অনেক বেশি, মানে তাদের ইনকাম লেভেলটা বেশি, তাহলে আপনি সেভাবে তাদেরকে কোনো একটা প্রোডাক্টের প্রচার করতে পারেন, অথবা তাদেরকে কাছে সেভাবে মার্কেটিং করতে পারবেন। তাহলে কম দামের মানে ইনকাম লেভেল, যেমন আপনি একটা প্রোডাক্টের প্রচার যখন করবেন, তখন যেখানে যেভাবে প্রচার করা দরকার। সাপোজ আপনি যদি বস্তিতে প্রচার করেন কোনো একটা প্রোডাক্ট, তাহলে তাদেরকে বুঝাবেন যে এই প্রোডাক্টের দাম কম, সেই জন্য তুমি যদি এই প্রোডাক্টটা কিনো তাহলে তোমরা লাভবান হবা। আবার যদি আপনি গুলশান বনানীতে গিয়ে অনেক ভালো ভালো জায়গায় গিয়ে যদি মানে মানে এই ধরনের সোসাইটিতে গিয়ে যদি আপনি করেন, যে প্রচার করেন, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে কি, যে এই প্রোডাক্টের দাম কম সেটা এখানে বলার দরকার নাই। কারণ দাম কম সেটা বললে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ তাদের কাছে দামটা কোনো ফ্যাক্ট না। আপনি তাদেরকে বোঝাবেন যে প্রোডাক্টের গুণাগুণ অথবা এই প্রোডাক্টের স্ট্যাটাস, দেন তারা আপনার প্রোডাক্টটা কিনবে। তাহলে আপনি লো ইনকাম লেভেলের যারা কাস্টমার তাদের জন্য একভাবে প্রচার করবেন, আর হাই ইনকাম লেভেলের মানুষ যারা তাদের জন্য আপনি আরেকভাবে প্রচার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ইনোভেশন স্ট্র্যাটেজিস। ইনোভেশন মানে নতুন নতুন প্রোডাক্ট ইনোভেট করার ক্ষমতা থাকতে হবে। যেমন আমরা দেখি যে এই যে লাক্স সাবান, আমরা কখনো ইউনিলিভার কোম্পানি আমাদেরকে কখনো লাক্স সাবান পুরনো হতে দেয় না। কেন? এখন মানুষের স্বাভাবিক একটা যে বৈশিষ্ট্য, যে একই প্রোডাক্ট সে যখন বারবার ইউজ করে, এগেন এন্ড এগেন একটা প্রোডাক্ট ইউজ করতে করতে সে একদম বিরক্ত হয়ে যায়, এবং বিরক্ত হয়ে সে ও প্রোডাক্টকে লিভ করে অন্য প্রোডাক্টে চলে যায়, যেটা আমাদের কমন টেন্ডেন্সি। কিন্তু সাপোজ ধরেন এই যে ইউনিলিভার কোম্পানি, ওরা এই যে লাক্স সাবান,
ওরা এমনভাবে এই প্রোডাক্টটাকে প্রচার করে, ওদের যে এত এত সুন্দর ওদের মানে স্ট্র্যাটেজি, যে লাক্স সাবানকে কখনো আমাদের কাছে পুরনো হতে দেয় না। আপনি দেখবেন যে কখনো লাক্সে মানে এক এক রকম মেটেরিয়ালস দিয়ে লাক্স সাবান তৈরি করে, কখনো ফ্লেভার চেঞ্জ করে, কখনো ওরা ওই যে তরমুজের কি জানি মানে মানে কখনো বলে যে এটা আইসের মতো ঠান্ডা হবে, কখনো বলে যে তরমুজের বিষয় আছে, কখনো বলে যেখানে এক্সট্রা অমুক অমুক কেমিক্যালস মানে কি হার্বাল হার্বাল প্রোডাক্ট আছে, লতা পাতা আছে, এইভাবে অনেক অনেক কিছু বলে তারা মানুষকে এতে চালায় এবং এটার কালার চেঞ্জ করে, শেপ চেঞ্জ করে, মানে যাতে কাস্টমার এটা নিলে তার একটা নতুন একটা ফিলিংস হয়। তো এভাবে মানে আমাদের কাছে ওরা নতুন নতুন প্রোডাক্ট ইনোভেট করার মাধ্যমে ওরা আমাদের কাছে কখনো এই বিষয়টাকে পুরনো হতে হতে দেয় না, এবং যার ফলে ওদের সেলস কমে না। তাহলে এটা একটা খুব ভালো একটা মানে স্ট্র্যাটেজি। তো এগুলো ছাড়া আরও অনেক স্ট্র্যাটেজি আছে। তো যদিও বা এই বিষয়গুলো আসলে মার্কেটিং এর টার্মস, বাট আমরা অত কঠিন করে এই বিষয়গুলো বুঝতে হবে না। মোটামুটি আপনারা যতটুকু শুনেছেন, এরপরে আপনাদের জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে আপনারা কাজগুলো করতে পারবেন। মানে বায়ার আমাদেরকে যে কাজগুলো করতে বলবে, যে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা। ওডেক্সে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলাদা কাজ আছে, আমি কাজগুলো আমি দেখাচ্ছি। দেখুন, এই যে এসইও কাজের নিচে এই যে মার্কেটিং রিসার্চ অ্যান্ড সার্ভে, বিজনেস প্ল্যান অ্যান্ড মার্কেটিং, এই যে বিজনেস প্ল্যানস অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। তো আপনি মোটামুটি এই যদি আপনার এই কাজটা যদি আপনি করতে চান, তো আপনাকে আপনাকে বিবিএ এমবিএ না করলেও চলবে, আপনাকে মার্কেটিং এ এমবিএ না করলেও চলবে। জাস্ট আপনার কমন সেন্স যদি আপনার ভালো হয়, আপনি যদি মোটামুটি চিন্তা করতে পারেন, তাহলে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি মানে মার্কেটিং একটা কোম্পানিকে কীভাবে আপনি সাজেস্ট করবেন সেটাকে জন্য মানে প্ল্যান করা। তো যাই হোক, এই কাজটা আপনারা দেখতে পারেন, তবে এই কাজটা আপাতত করার দরকার নেই। এই কাজটা করার জন্য আপনাকে আরও অনেক ভালো প্রিপারেশন মানে নিতে হবে। আপনারা আপাতত যে কাজগুলো করবেন, এই জিনিসগুলো আমরা যেটার জন্য যেই কাজগুলো করার জন্য করছি, সেটা হচ্ছে ওয়েব রিসার্চ। মানে ওয়েব রিসার্চ করার জন্য আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানা, মোটামুটি স্ট্র্যাটেজি সম্পর্কে বুঝতে হবে, নাহলে আপনি ভালো ওয়েব রিসার্চ করতে পারবেন না। ওয়েব রিসার্চ হচ্ছে ওয়েবসাইট থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা। এই যে আমরা একটু আগে যা শিখলাম, যে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং রিসার্চ, মার্কেট প্রমোশন, ইন্টারনেট মার্কেটিং, এই সবগুলো হচ্ছে এই ওয়েব রিসার্চ ক্যাটাগরির কাজগুলো করার জন্য। আমি এতক্ষণ যে যে স্ট্র্যাটেজিগুলোর কথা বললাম, আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে আপনার কোম্পানিটি এটা কি পাইওনিয়ার নাকি ক্লোজ ফলোয়ার নাকি লেট ফলোয়ার, তার উপর। যেমন যদি 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 পাইওনিয়ার হয়, আপনি একরকম স্ট্র্যাটেজি ফলো করবেন, যদি ক্লোজ ফলোয়ার হয় একরকম স্ট্র্যাটেজি ফলো করবেন, আর লেট ফলোয়ার হলো আরেকরকম। আচ্ছা, পাইওনিয়ার কি? পাইওনিয়ার হচ্ছে যে কোম্পানিটা পথপ্রদর্শক, মানে সর্বপ্রথম সে এই এই মানে প্রোডাক্টটা বাজারে এনেছে, সে হচ্ছে পাইওনিয়ার। যেমন প্রথম ক্যামেরা এনেছিল আপনার এই কোডাক, তাহলে কোডাক হচ্ছে ক্যামেরার জগতে পাইওনিয়ার, ফিল্ম অথবা ক্যামেরার জগতে পাইওনিয়ার হচ্ছে। ওকে, ক্লোজ ফলোয়ার কারা? এই পাইওনিয়ারের পরপরে যারা বাজারে এসছে এবং ভালো অবস্থায় যারা এখন আছে, তারা হচ্ছে ক্লোজ ফলোয়ার। মানে পাইওনিয়ার যে বাজারে প্রথমে যে একটা প্রোডাক্ট নিয়ে এসছে, তাকে ফলো করে অন্যান্য অনেক কোম্পানি বাজারে আসে। তো ওই মানে পাইওনিয়ারের ঠিক পরপরেই যে কোম্পানিগুলো বাজারে এসছে, তাদেরকে বলা হয় ক্লোজ ফলোয়ার। তারপর হচ্ছে লেট ফলোয়ার, যারা অনেক পরে বাজারে এসছে তাদেরকে বলা হয় লেট ফলোয়ার। যেমন আমি যদি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বলি, সাবানের মধ্যে এই পাইওনিয়ার হচ্ছে মানে ইউনিলিভার। সাপোজ লাক্স, এটা আমরা মানে গায়ে দেওয়ার সাবান, এটা আমরা অনেক অনেক আগে থেকে আমরা চিনি। লাক্স সাবান হচ্ছে সাবানের জগতে পাইওনিয়ার। দেন ক্লোজ ফলোয়ার হচ্ছে সাপোজ কেয়া, তারপর আরও অন্য যেসব সাবান এখন মোটামুটি ভালো চলে সেগুলো। আর লেট ফলোয়ার কারা? যে লেট ফলোয়ার হচ্ছে আরও অখ্যাত অনেক ছোট ছোট সাবান কোম্পানি আছে, এই সাবান কোম্পানিগুলো হচ্ছে লেট ফলোয়ার।
এখন আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন তা এটার উপর ডিপেন্ড করবে। তো আশা করি আপনারা মার্কেট স্ট্র্যাটেজি বুঝতে পেরেছেন, এবং ওয়েব রিসার্চের কাজ করার সময় আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে। মানে আমরা এতক্ষণ যা শিখলাম, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং রিসার্চ এবং মার্কেট প্রমোশন, এই যে ওয়েব রিসার্চ, ওডেক্সের যে ওয়েব রিসার্চ, এই কাজটা করার সময় আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে। ওকে।